This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমাদের সঙ্গে এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন। আমি আরেকবার ওনার কাছে যাব। দীপ্তাংশু বাবু, আমরা এই ভারত যে প্রত্যাঘাত করলো, যে অপারেশন সিঁদুর চালালো, তার জন্য আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে। যে ড্রোন এতটাই প্রিসাইজ স্ট্রাইক করতে পারে যে আমরা বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করতে পেরেছি, এই ড্রোনটা নিয়ে, এই আত্মঘাতী ড্রোনটা নিয়ে একটু জানতে চাইবো। কতটা মানে আঘাত করতে সক্ষম এই ড্রোন, কতটা সাকসেসফুল হয়? আপাতত আমরা আমার কাছে যে সোর্সেস ইনফরমেশন, যে এক্স্যাক্ট প্রিসিশন মিউনিশন ইউজ হয়েছে। প্রিসিশন মিউনিশন মানে যে একদম প্রিসিশন গাইডেড মিসাইল, সেটা এয়ার থেকে সারফেস হতে পারে, ড্রোন থেকে হতে পারে, অথবা আমাদের কাছে যে খবর আছে সেটা রাফাল অথবা সু থেকেও প্রিসিশন মিউনিশন এই 9টা জায়গায় স্ট্রাইক করেছে। এবং আপাতত যে খবর আছে যে যারা এইটা ঘটিয়েছে, যারা লাইন অফ কন্ট্রোল এবং পাকিস্তানে প্রায় 100 কিলোমিটার দূরে ঢুকে যারা এই সমস্ত ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিয়েছে, তারা কিন্তু দে আর সেফলি ব্যাক। DGISPR ডাইরেক্টর জেনারেল ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন পাকিস্তানের যারা এই বিভিন্ন গণমাধ্যমের মাধ্যম দিয়ে যে বিকৃত খবর আপনাদের সামনে তুলে ধরছে যে ভারতীয় রাফায়েল অথবা সু মেরে ফেলে দেওয়া হয়েছে, কমপ্লিট মিথ্যে কথা, বিশ্বাস করবেন না। এবং এই গণমাধ্যমে পাকিস্তানের থেকে বিভিন্ন হ্যান্ডেল তারা এই বিকৃত খবর মনোবল ভাঙার জন্যে এই খবরগুলো ছড়িয়ে দিচ্ছে। একটা খবরও এখন পর্যন্ত সত্যি নয়। তবে আমরা যেটা শুরু করেছিলাম, এই যে অ্যাটাক, ইট ওয়াজ अगेंस्ट টেরর। যারা ভয় বিক্রি করে তাদের সেই ভয়ের আঁতুড়ঘর ভেঙে দেওয়া হয়েছে। কর্নেল চৌধুরী, আপনার কথা প্রসঙ্গ টেনে এবার আমরা দেখাই ছবি দর্শকদের যে গোটা ভারতবর্ষ এই মুহূর্তে সেলিব্রেশনে মেতে উঠেছে। পেহেলগাঁওতে যে নৃশংস হামলা হয়েছে তার প্রতিবাদে ভারতের অপারেশন সিঁদুর 100% সাকসেসফুল। আর তারপরে ভারতের নানা প্রান্তে এই মুহূর্তে মানুষ তারা সেলিব্রেশনে মেতে উঠেছেন। সেই ছবি এবার দর্শকদের দেখাবো, এই মুহূর্তে দেখাবো। TV9 বাংলা যারা দেখছেন তাদের দেখাবো এই মুহূর্তে ভারতের দিকে দিকে এই মুহূর্তে চলছে সেলিব্রেশন। সেই ছবি দেখাবো অপারেশন সিঁদুরে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার আনন্দে সেলিব্রেশন। এবং সব থেকে বড় কথা কর্নেল চৌধুরী, পেহেলগাঁওতে যেভাবে নিরীহ পর্যটকদের বেছে বেছে মারা হয়েছে, তার প্রত্যাঘাতে ভারত যে 100% সাকসেসফুল প্রত্যাঘাত করলো, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বাজি ফাটিয়ে আনন্দ করছে, একদম উল্লাস। আজ ভারতবাসী 140 কোটি একসঙ্গে, যে রক্ত আমাদের ফুটছিল, যে 22 তারিখ আড়াইটের পর যে নৃশংসভাবে যাদের হত্যা করা হলো 26-এর বেশি পর্যটককে, যখন আমরা দেখলাম এই কফিন বন্দি দেহ ভারতের বিভিন্ন রাজ্যে এটাকে ফিরিয়ে দেওয়া হলো, এবং তারপর সেই কফিনের ওপর মা বোনেদের যে আছড়ে পড়া কান্না, যে সিঁদুর মুছে নিয়েছিল, আজকে ভারত সে প্রত্যাঘাতে এই 9টা জায়গা সেই জবাব দিল। তাই আজ ভারতবাসী সকালে যখন ঘুম ভেঙেছে, পাকিস্তানকে আমরা বলছি গুড মর্নিং পাকিস্তান, প্লিজ স্মেল দ্য কফি। আসিম মুনির, আপনি বলেছিলেন 2 নেশন থিওরি, আপনি বলেছিলেন হিন্দু মুসলিম এক নয়। হ্যাঁ, আমরা পাকিস্তানের মুসলিমের সঙ্গে ভারতীয় মুসলিম এক করি না, উই আর ডিফারেন্ট। এবং আজ ভারতীয় মুসলিমও আপনাদের বিরুদ্ধে চেঁচাচ্ছে আর ভারতে উল্লাস করছে। এবং আপনাদের নাগরিক, যেখানে আমাদের কাছে খবর যে বিভিন্ন হসপিটালে আপনাদের যে এই 9টি ঘাঁটিতে মেরে গুড়ি দেওয়া হচ্ছে, সেই লস্করে তৈবা জৈশে মোহাম্মদের যে জঙ্গি, তাদের কিন্তু লাইন লেগে গেছে, তারা আহত। কর্নেল চৌধুরী, এটাকে আজকে তো আমরা দিওয়ালি বলতে পারি। আজকে অকাল দিওয়ালি, আজকে অকাল দিওয়ালি, একদম আজকে কালী পুজোর দিওয়ালি নয়, আজকে অকাল দিওয়ালি। এবং ভারত আজ উল্লাস করছে। আমাদের যে রক্ত ফুটছিল, আমরা যে প্রতিশোধ চাইছিলাম, প্রতিঘাত, সেটা ভারত দেখিয়ে দিয়েছে কিরকম ভাবে প্রতিঘাত করতে হয়। একেবারে আজকে গোটা ভারতবর্ষ তারা অকালে দিওয়ালি পালন করছে। তার কারণ ভারত এই মুহূর্তে যে সাকসেসফুল স্ট্রাইক করেছে, যে প্রত্যাঘাত করেছে, তাই আজ গোটা ভারতবর্ষ অকালে দিওয়ালি পালন করছে।
আপনাদের সেই ছবি দেখাচ্ছিলাম কর্নেল চৌধুরী। ভারতবর্ষ আজকে দাঁড়িয়ে গতকাল মধ্যরাত থেকে যে প্রিসাইজ স্ট্রাইক করেছে, বেছে বেছে জঙ্গি ঘাঁটিগুলোকে নিকেশ করে দিয়েছে। ভারতবর্ষের যে শত্রুরা ভারতের দিকে চোখ তুলে তাকালে, আমরা আগেই বার্তা দিয়েছিলাম, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আগেই বার্তা দিয়েছিলেন একজন জঙ্গিকেও রেয়াত করা হবে না। যদি জঙ্গিরা পাতালেও লুকিয়ে থাকে তাহলেও তাদের খুঁজে বার করে মারা হবে। আর সেই মতোই কিন্তু গোটা ভারতবর্ষ অপারেশন সিঁদুরের যে সাফল্যের পর আজকে অকালে দিওয়ালি পালন করছে। আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথিরা রয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা, ওয়ার স্ট্র্যাটেজিস্ট, ডিফেন্স এক্সপার্ট দীপাঞ্জন চক্রবর্তী। আমি দীপাঞ্জনদের কাছেও একবার যাব। দীপাঞ্জন দা, আপনাকে আজকে সকালবেলা হ্যাপি দিওয়ালি যদি বলি আপনি রাগ করবেন? না, হ্যাপি দিওয়ালিটা আমার ইনফ্যাক্ট রাত 3:15 থেকে শুরু হয়েছে। হ্যাপি দিওয়ালি, গুড মর্নিং এরকম গুড তো পাওয়া যায় না চট করে এরকম দিন। আর প্রথমে আমি বলি, তুমি অনেকগুলো বললে ওয়ার স্ট্র্যাটেজিস্ট, ডিফেন্স এক্সপার্ট বা এনএসজি। আমার একটা সব থেকে বড় পরিচয় রয়েছে, সেটা আমি আজকে তোমরা জানো, তো আমি বলি আই এম ভেরি প্রাউড অফ মাই ওল্ড এজেন্সি, মাই আলমা মাতার রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস র। আজকের এই পুরো ঘটনাটাতে নিঃসন্দেহে ভারতীয় বায়ুসেনা, ভারতীয় সেনা এবং নৌবাহিনী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার পুরো ক্যাবিনেট, সবাইকে অসংখ্য অভিনন্দন। এবং আমার পুরনো এজেন্সি র কে সাংঘাতিক আমি হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন। কারণ আমার 35 বছরের অভিজ্ঞতায় আমি জীবনে দেখিনি যে সার্জিক্যাল স্ট্রাইক খুব প্রেসিশন একটা জায়গাতে হয়। এখানে একাধিক 9টা-10টা জায়গায় হলো। এবং এখনো অব্দি এই যে লোকে ইসরায়েলের উদাহরণ দেয় যে ভারত কেন ইসরায়েল হতে পারবে না, আমরা দেখেছি আমরা ইসরায়েল হতে চাই না। ইসরায়েল গাজা স্ট্রিপে হামাসকে তো গুড়িয়ে দিচ্ছে, কিন্তু তার সঙ্গে বারবার অভিযোগ আসছে যে সিভিলিয়ান, শিশু, বৃদ্ধ, বৃদ্ধা তারাও যাচ্ছে। কিন্তু আজকে যে অ্যাটাক আমরা দেখলাম যে এত প্রিসিশন নিয়ে সে আজকে হামলা হলো, শুধু বেছে বেছে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো, তাদের আতুরভূমির ভাওয়ালপুর বলো, মুরদিক বলো, এইগুলো যে শেষ করেছে, কোথাও এখনো অব্দি কোনো সিভিলিয়ান, শিশু, আমি আরেকটা জিনিস আপনার থেকে একটু স্পষ্ট করে জানতে চাইবো। গতকাল আমরা দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অজিত ডোভালের সঙ্গে দীর্ঘক্ষণ একটা ক্লোজ ডোর বৈঠক করলেন। সেই বৈঠকের কি নির্যাস আমরা গতকাল রাত পর্যন্তও জানতে পারিনি। আপনার কি মনে হয় যে মধ্যরাতে অপারেশন সিঁদুর প্ল্যান করা হলো, এক্সিকিউট করা হলো, তার ছক গতকাল রাতেই অজিত ডোভালের সঙ্গে প্রধানমন্ত্রী তৈরি করে ফেলেছিলেন? না, যতটুকু আমি জানি, দেখো আমি তো আর ক্যাবিনেট কমিটির মেম্বার নই। অবভিয়াসলি প্রথমে ক্ষমা চেয়ে নিই যে অজিত ডোভাল স্যারের নামটা নিতে আমি ভুলে গেছিলাম, কারণ প্রধানমন্ত্রীজির সঙ্গে পুরো ক্যাবিনেট বললাম, বাট অজিত ডোভাল স্যারের নাম না বলাটা আমার জন্য অপরাধ। আমি ওনার আন্ডারে কাজ করেছি, আমি গর্বিত। দেখো ব্যাপারটা হচ্ছে যে যতটুকু আমি জানি সমস্ত কোঅর্ডিনেটস, স্পেসিফিক লোকেশনের যে কোঅর্ডিনেটস যার উপর বেস করে এয়ারফোর্স স্ট্রাইক করবে, এই কোঅর্ডিনেট প্ল্যান সমস্ত কিছু কিন্তু দিন 3 আগেই হয়ে গেছিল। ভারত সরকার অপেক্ষা করছিল সঠিক সময়। সঠিক সময়টা কখন হলো? যখন দেশ জুড়ে 7th মে এই যে অপারেশনের জন্য আমাদের মক ড্রিল সেটা করা হবে দেশ জুড়ে। তো পাকিস্তানকে এটা একদম দুর্দান্ত একটা ডিসিসিভ বা বোকা বানানোর স্ট্র্যাটেজি। তারা জানছে যে বাচ্চা ভারত আক্রমণ করতে পারে, তার জন্য মক ড্রিল হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। রাজস্থান এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হলো, এয়ারফোর্স ওখানে প্র্যাকটিস শুরু করলো, এটসেট্রা এটসেট্রা। এই যে ডিসিসিভ, পাকিস্তান ভাবতেই পারেনি যে ভারত খেলার জন্য তৈরি হয়ে রয়েছে। গার্ড হামানো হয়ে গেছে, প্ল্যানিং হয়ে গেছে, ফাইনাল ক্র্যাকডাউন গতকাল রাতে বা আজ ভোর রাতে হয়েছে। একেবারে দীপাঞ্জন বাবু আমাদের সঙ্গে থাকুন, আমি আপনার কাছে আসবো। তবে আরো একবার আমাদের সঙ্গে কর্নেল চৌধুরী রয়েছেন। কর্নেল চৌধুরী, আমরা আরেকবার ভারত যে যে জায়গাগুলো স্ট্রাইক করেছে সেই ঘাঁটিগুলো আরেকবার দেখি। প্রথম স্ট্রাইক হয়েছিল মুজাফফরবাদে, যেখানে লস্করে তয়বা এবং জৈশে মোহাম্মদের 2টো লঞ্চ প্যাড ছিল, কমপ্লিটলি গুড়ি দেওয়া হয়েছে। তারপর কোটলি, গুলপুর, আমি আরেকবার দেখাই, কোটলি, গুলপুর, এগুলো কিন্তু সব লাইন অফ কন্ট্রোলে। ভাবির সবচেয়ে যেটা আশ্চর্য, 100 কিলোমিটারের ভেতরে ঢুকে
ভারতীয় মিসাইল আপাতত আমরা যেটা জানি সেটা এয়ার অ্যাটাক হতে পারে, প্রিসিশন কোনো মিউনিশন দিয়ে স্ট্রাইক হয়েছে, সেটা হচ্ছে সিয়ালকোট, পাঞ্জাব প্রভিন্সের সিয়ালকোট, এটা হচ্ছে পাকিস্তানের নর্থ পাক অধিকৃত কাশ্মীর। কর্নেল চৌধুরী, আমরা কি 1971 এর পর পাকিস্তানের এতটা ভেতরে ঢুকে কখনো স্ট্রাইক করেছি? 71 এর পর ঢুকে মারা মানে ঘুষকে মারা, ঘর মে ঘুষকে মারা যেটা বারবার বলি, সেইখানে হচ্ছে সিয়ালকোট, তারপর চোক আমরু, মুরিদকে, এটা হচ্ছে মুরিদকে আর ভাওয়ালপুর, যেটা দীপঞ্জন বাবু বললেন দিস আর দ্য টু হেডকোয়ার্টার্স অফ লস্কর-এ তৈবা আর জৈশ-এ মোহাম্মদ। এই নাশকতা ছক কমপ্লিট শুধু ইন্ডিয়ার জন্য না, পুরো বিশ্বের জন্য যে নাশকতা ছক পাকিস্তান তৈরি করে, এই দুটো হেডকোয়ার্টার থেকে তৈরি করে, এবং বাকিগুলো হচ্ছে লঞ্চ প্যাড, যেখানে এই জিহাদিদের 6টা স্টেজে ট্রেনিং দিয়ে তারপরে জঙ্গি বানিয়ে আমাদের পেহেলগাঁওর মতন নিরীহ পর্যটক 26 জনকে মারার জন্য তাদের পাঠানো হয়। এবং পাকিস্তান আর্মি এবং আইএসআই তাদের ফুল মদতে এই লঞ্চ প্যাডগুলো চলে। তবে একটা জিনিস আজ খুব মানে বলতে আপত্তি নেই, আমরা চীনের আইটেম এইটা নিয়ে খুব হাসি। আজকে ভারতে ভোরবেলা 1:45 যে অ্যাটাক হলো, এই 9টা জায়গায়, এই 9 প্লেসেস, ভাওয়ালপুর, মুরিদকে, মুজাফরবাদ, কোটলি, ভাবির, গুলপুর, সিয়ালকোট, চোকামরু, এদের এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যেটা চীনের হেডকোয়ার্টার 9 বলে যে এয়ার ডিফেন্স সিস্টেম, তারা একটা রাফাল সু অথবা মিসাইল একটা কেউ রাডারে ধরতে পারলো না। এবং ভারতের যে অবস্থান আছে এয়ার ডিফেন্স, ওরা অনেক ট্রাই করছে, সকাল যখন ওরা জানতে পারে, একদম আপনাকে ঠিক এই জায়গাটায় আমি আসছিলাম যে ভারতের যে S-400 মিসাইল ডিফেন্স এখন ইউজ করিনি আমরা খুব ক্যালিব্রেটেড, আপনি যেটা ঠিকভাবে বললেন, আমরা টেরারকে করেছি, যারা ভারতের বিরুদ্ধে টেরার ভয় বিক্রি করে, ভয়ের আঁতুরঘরগুলো ভাঙা হয়েছে, কিন্তু আমরা ক্যালিব্রেটেড এখনো আমরা এসকালেট করিনি। কেন করিনি? আমরা কোনো এখন পর্যন্ত পাকিস্তানের যে অ্যাসেট, পাকিস্তানের আর্মি অ্যাসেট, ব্রিগেড হেডকোয়ার্টার, ডিভ হেডকোয়ার্টার, এগুলো কিন্তু আমরা এখনো করিনি, এবং সিভিল এরিয়া আমরা এখনো ধরিনি। কিন্তু এখানে সেনার এটাই তো অপারেশনের ভারতীয় সেনার সর্বত্তা, যে আমরা তো কখনো নিরীহ মানুষের মানি না, কিন্তু পাকিস্তান নিজেদের যে নির্লজ্জতা, অসভ্যতা থেকে পাকিস্তান কিন্তু সরছে না, তারা কিন্তু বারবার ভারতেও প্রত্যাঘাতের চেষ্টা করছে, কিন্তু ভারত তারা সব সময় সতর্ক, সজাগ রয়েছে। মিসাইল ডিফেন্স সিস্টেম S-400 মোতায়েন রয়েছে স্ট্র্যাটেজিক লোকেশনে। কোন পাক যুদ্ধ বিমান যদি ভারতীয় সীমান্তের কাছাকাছি আসতে চায় তাহলে গুঁড়িয়ে দেওয়া হবে। এবং শুধু S-400 নেই, আমাদের ভেরি শর্ট রেঞ্জ মিসাইল আছে, আমাদের মিডিয়াম রেঞ্জ একটা প্লেথরা অফ মিসাইল আছে, এবং লং রেঞ্জ তো আছেই। আমি একটু আপনাকে থামাচ্ছি কর্নেল চৌধুরী, আমাদের সঙ্গে এই মুহূর্তে রঞ্জন মুখোপাধ্যায় রয়েছেন, প্রাক্তন বায়ুসেনা কর্তা। রঞ্জন বাবু, স্বাগত আপনাকে TV9 বাংলায়। সকাল থেকে গোটা দেশ সেলিব্রেশন মেতে উঠেছে, অপারেশন সিঁদুর 100% সাকসেসফুল, গুঁড়িয়ে দেওয়া হয়েছে পেহেলগামে যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের। পাকিস্তানের মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়ে কথা হচ্ছিল, এতটাই ভঙ্গুর, এতটাই ফাঁপা, একটুও ভারতীয়দের যে প্রত্যাঘাতের আঁচ করতে পারলো না, দাঁড় করাতে পারলো না, থামাতে পারলো না। পাকিস্তান একেবারে ক্লুলেস। যখন গোটা ভারত মক ড্রিলের প্রস্তুতি নিচ্ছিল, সেই মধ্যরাতে যে গোটা অপারেশনটাই চালানো হয়ে যাবে, পাকিস্তান আঁচও করতে পারলো না। হ্যাঁ, নমস্কার। এটা একদম ঠিক কথা। অপারেশন যেগুলো হয়, আমরা মিলিটারি অপারেশন যখন করি, একটা খুব বিশেষ বিষয় নিয়ে আমরা ভাবি, সেটা হচ্ছে এলিমেন্ট অফ সারপ্রাইজ। আমরা কিভাবে শত্রুকে, যেটা বাংলায় লোকাল ল্যাঙ্গুয়েজে বলে চকমা দিয়ে বা ধাপ্পা দিয়ে, কি করে আমরা ওদেরকে মাত করতে পারি। তো আমরা কখনোই সেই সঠিক সময়টা সুযোগে থাকি এবং এলে তখন স্ট্রাইক করি। এখন আমাদের সরকারের ওপর অনেক প্রেশার ছিল যে যারা জঙ্গিরা পেহেলগামে এই কাজ করে, নোংরা কাজ করে বেরিয়ে গেল, তাদের আমরা বলেছি যে চুনে চুনে মারবো। তো কখন সেটা মারবো, সেটা 1:45 আজকে সকালে টাইমটা হলো, এবং আমরা ওটা অ্যাকশন করলাম, এবং সেটা নানা রকমের প্রেসিশন মিসাইলস, এয়ারপ্লেনস, জেট প্লেনস দিয়ে করা হয়েছে। এটা খুব ভালো কথা। তবে আমি আমাদের দেশের 5000 সালের পুরনো একটা ইতিহাস নিয়ে আমরা একটা জিনিস
সেটা আপনার মাধ্যমে আমি আপনাদের সবাইকেই বলতে চাইবো এবং দর্শকদেরও, কোনো জিনিস আমরা যখন করি তার ওপরে আমাদের খুব বেশি বুক চাপড়ানো উচিত নয়। আমাদের এগেনস্টে যারা কাজ করবে তাদের এগেনস্টে আমরা কঠোর একটা স্টেপ নেবো, পদক্ষেপ নেবো, সেটা আমরা নিয়েছি। কিন্তু সবসময় বুক চাপড়ানো, আমরা এটা করে দিলাম ওটা করে দিলাম, করতে একটা রিটরিক তৈরি হয়, কিন্তু আদৌ সেটা কোনো লাভ হয় না। রঞ্জনবাবু, আমি আর একটা জিনিস আপনার থেকে জানতে চাইবো। পাকিস্তানে কয়েকদিন ধরেই পাক বায়ুসেনা চীনের কাছ থেকে ভিক্ষায় পাওয়া, আমেরিকার কাছ থেকে দেনায় কেনা F-16 J-17 নিয়ে তারা তাদের যে এয়ার স্পেসে তারা টহল দিচ্ছিল, তারা কোথাও একটা ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করছিল। আমি আপনার কাছে জানতে চাই রঞ্জনবাবু, ওগুলো কি খেলনা বিমান ছিল নাকি ভিডিও গেমের বিমান ছিল? না, আমি এটা নিয়ে এইটুকুই বলবো, দেখুন যখন দুটো দেশ এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়ায়, ওদেরও তো নিজেদের লোককে কিছু বোঝাতে হবে, বলতে হবে, তাই জন্য ওরা এই সমস্ত একটা ছলনার একটা জিনিস করছিল ওরা। কিন্তু আমাদের স্ট্রাইকস নিয়ে, বাকি জিনিস নিয়ে আমাদের কোন রকম ভাবেই আমরা ওদের থেকে অনেক অনেক সুপিরিয়ার, ওদের কোনো কম্পেয়ার হয় না, ওরা অনেক ছোট দেশ। সবথেকে বড় খবরে নজর রাখবো এই মুহূর্তে, একেবারে ওয়ার্ল্ড স্টুডিও থেকে এই মুহূর্তের সবথেকে বড় খবর, পাক জঙ্গি গোষ্ঠী মাসুদ আজহারের ঘাঁটি ধ্বংস। এই মুহূর্তের সবথেকে বড় খবর ব্রেক করছে টিভি 9 বাংলা। পাক জঙ্গি গোষ্ঠী মাসুদ আজহারের ঘাঁটি ধ্বংস হলো। ভাওয়ালপুরে মাসুদ আজহারের ডেরায় চারটি মিসাইল স্ট্রাইক হয়েছে। মুজফ্ফরপুরেও আছড়ে পড়েছে ভারতের মিসাইল। আতঙ্কে কাটা পাকিস্তান এই মুহূর্তের সবথেকে বড় খবর, মাসুদ আজহারের যে ঘাঁটি তা ধ্বংস করা হয়েছে। কি বলছে স্থানীয়রা শুনুন একবার। এই মুহূর্তের সবথেকে বড় খবর, শুধু আমরা বলছি না, আমরা সেই বক্তব্য আপনাদেরকে শোনাতে চাইবো, কারণ 4টি মিসাইল স্ট্রাইক হয়েছে ভাওয়ালপুরে মাসুদ আজহারের ডেরায়। মাসুদ আজহারের ডেরায় চারটি মিসাইল স্ট্রাইক হয়েছে। এই মুহূর্তে বড় খবর, পাক জঙ্গি গোষ্ঠী মাসুদ আজহারের ডেরায় 4 মিসাইল স্ট্রাইক হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মুজফ্ফরপুরেও আছড়ে পড়েছে ভারতের মিসাইল। পাকিস্তানের অবস্থা এই মুহূর্তে মানে খুবই খারাপ বললেও হয়তো কিছু যায় আসে না, আর আতঙ্কে তারা তো কাটা হয়েই আছে। কিন্তু এবার একটার পর একটা খবর সময়ের সঙ্গে সঙ্গে সামনে একেবারে ইলিমা এই খবর আমরা নজর রেখেছি। মাসুদ আজহারের ডেরায় 4টে মিসাইল স্ট্রাইক হয়েছে। আমি আসবো কর্নেল চৌধুরীর কাছে, আগে স্থানীয়দের বক্তব্যটা শুনে নি, স্থানীয়দের বক্তব্যটা শুনি, তারপর আপনার কাছে আসবো, একটা বড় প্রশ্ন নিয়ে আসবো আপনার কাছে। তবে এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানাই, মাসুদ আজহারের ডেরায় মিসাইল স্ট্রাইক করতে পেরেছে ভারতীয় সেনা। মুজফ্ফরপুরে আছড়ে পড়েছে ভারতের মিসাইল। আতঙ্কে রয়েছে পাকিস্তান এই মুহূর্তে। কি বলছেন স্থানীয়রা শুনুন একবার। पाकिस्तानी और इंडिया ने जंग शुरू कर दी है। अभी मेरे बहावलपुर सिटी के अंदर मौलाना मसूद अजहर साहब के जो है मदरसा है, उसके ऊपर 4 मिसाइल दागे गए हैं। 4 मिसाइलों के साथ हमला किया गया है मौलाना मसूद अजहर साहब के मदरसे के ऊपर। हम अपनी अफवाज पाकिस्तान के साथ खड़े हैं, लेकिन मेरा सवाल है कि हमारी एजेंसीज कहाँ सोई हुई थी, हमारी अफवाज पाकिस्तान कहाँ सोई हुई थी जब ये हमला हुआ। मुजफ्फराबाद की भी खबर आ रही है कि मुजफ्फराबाद वाली साइड पर भी ये अटैक हुआ है, लेकिन सबसे पहले मेरे बहावलपुर सिटी के अंदर अटैक हुआ है ब्लास्टिक मिसाइल के साथ। उन्होंने हमला किया है मौलाना मसूद अजहर साहब के मदरसे के ऊपर। 4 मिसाइल मारे गए हैं। अभी ये कहना कबल वक्त है कि गोया कितनी सच्चाई है इस खबर के अंदर, किस साइड से ये मिसाइल आए हैं, ये अभी कन्फर्म होना बाकी है। लेकिन ये कन्फर्म न्यूज़ है कि उनके मदरसे के ऊपर 4 मिसाइल मारे गए हैं। এই মুহূর্তে সবথেকে বড় খবর ব্রেক করছে টিভি 9 বাংলা। সিজার মন্ডলের সঙ্গে কথা বলতে চাইবো। সিজার, এই মুহূর্তের অন্যতম বড় খবর, পাক জঙ্গি গোষ্ঠী মাসুদ আজহারের ঘাঁটি ধ্বংস। একদমই, যে ছবিটা আমরা এই মুহূর্তে এখন পর্যন্ত পেয়েছি, মুরিদকের ছবি, অর্থাৎ পাকিস্তানের বাওয়ালপুরের কাছে যে মুরিদকে, যেখানটাকে বলা হয় জামাতুদ্দোয়া বা জেইউডির সদর দপ্তর, যেখানে বসে হাফিজ সঈদ থেকে শুরু করে মাসুদ আজহার, তাদের যে সদর দপ্তর যেটাকে বলা হয়, যেখানে বসে বিভিন্ন সময় বিভিন্ন টেরর অ্যাটাকের পরিকল্পনা হয়েছে, সেই
যে প্রাসাদোপম বাড়ি অতি সুরক্ষিত। তুমি দেখতে পাবে এই ছবিতে কিরকম একটা বিশাল একটা বাড়ি, বিশাল এলাকা জুড়ে একটা প্রাসাদের মতো বাড়ি, এবং গোটা চত্বরটা উঁচু, প্রায় 10 ফুট থেকে 12 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, এতটাই সুরক্ষিত। এবং সেখানে পাক সেনাবাহিনী থেকে শুরু করে পাক আর্ম ফোর্সেসের জওয়ানরা নিয়মিত সেখানে পাহারায় থাকেন। সেখানেই কিন্তু লাইন দিয়ে দেখা যাচ্ছে সেই বাড়ির একটা বড় অংশ ভেঙে গিয়েছে এই মিসাইল অ্যাটাকে। সেই বাড়িটা নির্ভুল লক্ষ্যে, যেটা বারবার ভারত বলেছে যে তারা টেরর এস্টাবলিশমেন্টকে লক্ষ্য করে তাদের প্রথম আঘাত, এবং সেই টেরর এস্টাবলিশমেন্টের মধ্যে জেইউডির এই সদর দপ্তরও রয়েছে। এবং সেখানে সেই বাড়ির চেহারা দেখলেই বোঝা যাবে যে ভারতীয় মিসাইলের আঘাতে টুকরো টুকরো হয়ে গেছে বাড়ির একটা বড় অংশ। এবং সেখানে লাইন দিয়ে, বাড়ির যে চত্বর সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমার দমকল এবং অ্যাম্বুলেন্স, এবং সেখান থেকেই কিন্তু জোরালো হচ্ছে এই সম্ভাবনাটা হাফিজ সঈদের মতো শীর্ষ নেতাদের মৃত্যু বা জখম হওয়ার যে জল্পনাটা তৈরি হয়েছে সেটাই কিন্তু জোরালো হচ্ছে এই ছবি থেকে। আমরা দেখতে পাচ্ছি সেখানে একদিকে রয়েছে দমকলের গাড়ি, অর্থাৎ মিসাইল অ্যাটাকের পরে সেখানে আগুন ধরে যায়, সেই আগুন নেভানোর জন্য দমকল মোতায়েন করা হয়েছে, এবং সেখানে অ্যাম্বুলেন্স রয়েছে। অর্থাৎ হতাহতর একটা যে বড় সংখ্যা হয়েছে, যেটা ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই 9টা টেরর এস্টাবলিশমেন্টে আঘাত করে অন্তত 100 জন জঙ্গিকে খতম করা সম্ভব হয়েছে, এবং তার মধ্যে শীর্ষ জঙ্গি নেতৃত্ব রয়েছে। এবং মৃতকের এই ছবি কিন্তু সেটাকে আরো স্পষ্ট এবং জোরালো করে তুললো। একেবারে সিজার ছবি সব কথা বলছি। এর আগে যতবার ভারতে এইভাবে বদলা নিয়েছিল, প্রতিবার আমাদের ছবি দেখার সুযোগ হয় না, কিন্তু এবারে একটার পর একটা ছবি সামনে আসছে। আবারও সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে পরিষ্কার এই মুহূর্তে পাকিস্তানের অবস্থা কি রয়েছে। পাক জঙ্গি গোষ্ঠী মাসুদ আজহারের ঘাঁটি ধ্বংস হয়েছে। একটু আগে সিজার যে কথাটা বলছিল, যে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংটা ধ্বংস হয়ে গেছে তার বাইরে দমকল, প্রচুর মানুষ উপস্থিত রয়েছে। ছবিটা আরো একবার আপনাদেরকে আমরা দেখাতে চাইবো। এই মুহূর্তে যেমনটা আমাদের সহকর্মী সিজার মন্ডল এবং লিমা জানাচ্ছিলেন, জঙ্গি মাসুদ আজহারের ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছে। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, ওয়ার স্ট্র্যাটেজিস্ট। দীপাঞ্জন দা, মাসুদ আজহার কি বেঁচে আছে এখনো, কি মনে হচ্ছে? এটা বলাটা খুব মুশকিল, কিন্তু এটা ঘটনা আমার যেটা অভিমত, যে গত বেশ কিছুদিন ধরে ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মাসুদ আজহারের যে স্পেসিফিক বাড়ি তার কোঅর্ডিনেটস আসছিল এটসেট্রা এটসেট্রা। এবং আমার মনে হয় না মাসুদ আজহারের মতো এত ধূর্ত মানুষ, বা হাফিজ মোহাম্মদ সঈদ এত ধূর্ত মানুষ, তারা যখন জানে যে তাদের বাড়ির কোঅর্ডিনেটস মিডিয়াতে চলে আসছে, সোশ্যাল মিডিয়াতে, ওরা ওখানে থাকবে। এটা মানে যদি হয় তাহলে আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট। আমি শুনছিলাম কর্নেল চৌধুরীর কথা, খুব ভালো বলছিলেন, খুবই সুন্দর বলছিলেন। আমি তোমাদের একটা বিশেষ ব্যাপার মাথায় দেই, কারণ আমি যেহেতু ওইখানে জমিতে কাজ করেছি, আমি তোমার এই মুরদিকে আমি গেছি, আমরা যখন করবে। হ্যাঁ দীপাঞ্জন দা, প্লিজ কন্টিনিউ, আমরা আপনার কথা একটু প্লিজ শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। পিওকে থেকে এই যে এক একটা জায়গা, তুমি যদি ভাওয়ালপুর বলো, লাহোর থেকে ভাওয়ালপুর প্রায় 400-450-500 কিলোমিটার। পিওকে থেকে এই এক একটা জায়গা, লাহোর বলো, লাহোর থেকে মুরদিকে প্রায় 51-50-51 কিলোমিটার। এগুলো সব আলাদা আলাদা ডাইরেকশন। এই 9টা জায়গাতে সারপ্রাইজ, সার্জিক্যাল স্ট্রাইকের সব থেকে বড় এলিমেন্ট হচ্ছে সারপ্রাইজ। এবার ভাবো যে একই সঙ্গে 9টা জায়গায় প্রিসিশন ওয়াইজ অ্যাটাক হচ্ছে। তো এমন নয় যে মুরদিকে অ্যাটাক হলো তো অন্য শিয়ালকোটে বা ভাওয়ালপুরে তারা অ্যালার্ট হয়ে যাচ্ছে। এরা অ্যালার্ট হওয়ার সময় পায়নি। এত সাংঘাতিক কোঅর্ডিনেশন, সিনক্রোনাইজেশন, একই সঙ্গে রাক্ষসের 8টা বা 9টা মাথা একসঙ্গে কেটে দেওয়া হলো। আমি এই প্রশ্নটা আপনার কাছেও একবার করতে চাইবো, আমি কর্নেল চৌধুরীকেও করেছিলাম, যে 1971 এর ইন্ডো পাক ওয়ারের পর পাকিস্তান সীমান্তের এতটা ভিতরে ঢুকে প্রত্যাঘাত কি ভারত আর কখনো চালিয়ে এসেছে? না দেখো, এতটা ভেতরে ঢোকার তো প্রশ্নই নেই, কিন্তু তার থেকেও বড় যেটা, এটা মিলিটারি স্ট্র্যাটেজিতে এটা বলছে যে সারপ্রাইজ। তুমি ভাবো একজন একটা জায়গায় সারপ্রাইজ, যেমন উড়ির সময় হয়েছিল সারপ্রাইজ অ্যাটাক, বা বালাকোটে সারপ্রাইজ অ্যাটাক, একটা জায়গায়, যে পাকিস্তান আর্মি অ্যালার্ট হওয়ার আগে, রেসপন্স দেওয়ার আগেই অপারেশন শেষ, ব্যাক করে গেছে ইন্ডিয়ান টিম।
কিন্তু এখানে 9টা জায়গায় একসঙ্গে হচ্ছে, কি সাংঘাতিক কোঅর্ডিনেশন, প্রিসিশন, এটা ভাবা যায় না। আমি আমার থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল, প্রফেশনাল এক্সপিরিয়েন্সে আমি এই জিনিস পৃথিবীতে কোথাও দেখিনি যে 9টা জায়গায় একসঙ্গে প্রিসাইজ। একেবারে দীপাঞ্জন দা, ভারতবর্ষের ইতিহাসে এবং গোটা বিশ্বের ইতিহাসে যেমন ভাবে ইসরায়েলের মোসাদের নাম করা হয়, তাদের সুনাম দেওয়া হয়, উদাহরণ দেওয়া হয়, এবার থেকে ভারতীয় সেনার নামেও সেই একই জয়ধ্বনি লেখা থাকবে গোটা বিশ্বের ইতিহাসে।